ইলিয়াস ভাই, পিনাকি দাদা, আপনাদেরকে বলবো যে এই বাংলাদেশের জন্য আপনাদের লড়াই এবং আমাদের লড়াই আলাদা, সম্পূর্ণ দুইজনের লড়াই আলাদা। ভাই আমার সংখ্যা 2.5 জন, তো তুমি ইলিয়াসের কি মিয়া? পুলিশ একটু ভয় দেখাচ্ছে, দেশ ছেড়ে পালায় চলে গেছো। আপনারা যে চেষ্টাটা করেছেন পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই, যে আপনাদের গ্রিপের মধ্যে আমাদের সংগঠনটাকে রাখবেন। আচ্ছা, আন্তর্জাতিক গণমাধ্যমে কোনোদিন ইলিয়াস ভাইকে নিয়ে নিউজ হয়েছে? কোন গণমাধ্যমে নিউজ হয়েছে? আপনি এটা কেন প্রত্যাশা করেন যে আপনার কথা মতো সবাই চলবে? আপনার চাকর নাকি আমরা? আপনার কথা মতো আমরা চলবো? কবে কয় পয়সা দিয়েছেন আমাদেরকে? ইলিয়াসের উপরে বিলা হয়েছে কিছু বাঙ্গু সুশীল। কেন বিলা হয়েছে? তারা বলে ইলিয়াস নাকি গুজব ছড়ায়, ইলিয়াস নাকি সত্যের সাথে মিথ্যা মিশায় পরিবেশন করে। কইতেছে ইলিয়াস নাকি মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে। উরে বাবা, ভিডিওর ভিউ থেকে সোশ্যাল ব্লেড নামে একটা সাইট আছে, উঠে গেলে দেখবেন যে এই কোন সাইট কোন ইউটিউব চ্যানেলের কেমন ইনকাম হবার পারে। হ্যাঁ, এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করে। ওইটা দেখা বাঙ্গু এলিটা ভাবিছে বা এটা চমৎকার জায়গা পেয়েছি, তো বিশাল প্রচুর জ্ঞান আহরণ করিচ্ছি। তো তারপরে উটি থেকে ওগুলো নিয়ে এসে কপি পেস্ট করে ওই জ্ঞান বিলানোর চেষ্টা করে। যারা অনেকদিন থেকে ইউটিউবিং করেন, ইউটিউব করতে করতে বাল পাকায় ফেলছেন, তারা ইলিয়াসের ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইলিয়াসের ভিডিওর বেশিরভাগ ভিডিওর এই মনিটাইজেশন মানে টাকা আসে না আর কি। এইটা শুধু ইলিয়াস না, সারা দুনিয়ায় যারা অ্যাক্টিভিজম করে তাদের জন্য এটা একটা বড় সমস্যা। কারণ তাদের ভিডিওতে ভায়োলেন্স থাকে, ভায়োলেন্ট ছবি থাকে, ভায়োলেন্ট ক্লিপ থাকে। এইসব থাকলে যারা ইউটিউবে বিজ্ঞাপন টিজ্ঞাপন দেয় না পণ্যের, ওইরা বিজ্ঞাপন দিতে রাজি হয় না। ওদের একটা স্ট্যান্ডার্ড আছে, কমিউনিটি স্ট্যান্ডার্ড। ওইটার মধ্যে ভায়োলেন্ট ছবি, রক্তপাত ইত্যাদি ইত্যাদি এইসব থাকলে ভিডিও মনিটাইজেশন করা যায় না। এটা ছাড়াও ওই দেখেন পুলিশ মার্চ করিচ্ছে, মারিচ্ছে, এই সমস্ত জিনিস থাকলে, মিলিটারি মার্চ করিচ্ছে, রক্তপাত হচ্ছে, এইরকম জিনিস থাকলে কখনোই ওই ভিডিও মনিটাইজেশন করা যায় না। এটা ছাড়াও আরো সমস্যা আছে, সেটা হইতেছে পলিটিক্যাল ভিডিওতে রিপোর্ট হয়, প্রচুর রিপোর্ট হয়। অনেক বেশি যদি রিপোর্ট হয় তাহলে মনিটাইজেশন অফ হয়ে যায়। ইলিয়াস যদি মিলিয়ন মিলিয়ন ডলার কামাইতো তাহলে উবের চালায়, তার পেট চালাইতে হইতো না। যারা মেলা চেষ্টা চরিত্র করিছে, ইউটিউবার হবি, ফেসবুকার হবি, মেলা মানুষ চিনবি, যারা যখন পারেনি তখন ওই ঈর্ষা ওটা ঢেলে দেয় ইলিয়াসের উপরে। কতখানি নির্মম, কতখানি অসংবেদনশীল হইলে, কতখানি প্রতিহিংসা পরায়ণ হইলে এইরকম একটা অপবাদ দেয় একজন অ্যাক্টিভিস্টকে। ইলিয়াসের হয়তো সীমাবদ্ধতা আছে, সবারই আছে, আমারও আছে। কিন্তু বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বার্থের প্রশ্নে, বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রশ্নে ইলিয়াস কখনো কোথাও কাউকে ছাড় দেবে না। ইলিয়াস ব্যক্তিগত লাভের জন্য দেশের স্বার্থকে কোনোদিন বিকায় দেবে না, এটা বিক্রি করবে না। এই জন্যই দেশের মানুষের অকাতর ভালোবাসা পাইছে। দেশের মানুষ না যখন কাউরে ভালোবাসে এমনি এমনি ভালোবাসে না, সে বুঝে যে কারে ভালোবাসা যায় আর কারে যায় না। অবাক হইতেছে কি, যারা একসময় ইলিয়াসের ভিডিও প্রশংসা করেছিল এখনই তারা উচ্চ কণ্ঠে সমালোচনা করছে। কারাগারে ভরে আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করা হলো এদের মানবাধিকার। আমি একটা কথা না বলেই নয়, সাংবাদিক ইলিয়াস হোসেন সহ যারা কিনা জাতিসংঘ বা আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের জন্য এক ধরনের কথা ছড়াইয়া দিচ্ছেন বাংলাদেশে, যে অনেক আলেম ওলামা নাকি সেনাবাহিনীর সাথে আতাত করে বাংলাদেশে জাতিসংঘের মিশনের বিরোধিতা করতেছে। বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পশ্চিমারা সরে যাবে আর ভারত দখল করে নিবে। আরে শুনেন, এই সমস্ত থিওরি, এই সমস্ত কথা জাতির সামনে খাওয়ায়া আপনারা যদি অহংকারী হয়ে যান, মনে করেন আপনাদের সব গল্প, সব কথা জাতি খাবে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা যেমন স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা, তেমনি আমরা এখন স্লোগান দিব ওয়াশিংটন না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা। যাই হোক, আসেন আমরা দেখি ইলিয়াসের ভিডিও নিয়ে কথা বলি। আমি আসলে ভিডিওর কন্টেন্ট নিয়ে কথা বলবো না। আমি দেখব যে এই যে গুজব টুজব বলতেছে, সত্য মিথ্যা মিশানো বলতেছে, ওই বিষয়টাই দেখবো। ওই যে প্রথম আলোর সামনে যে জিয়াফতের ঘটনা ঘটেছিল না, জিয়াফতের দিন কি করেছিল, পুলিশ পিটাইছিল তাই না, বিনা উস্কানিতে আলো নিভাই দিয়া সবাই রে পিটায় সরাই দিছিল লাঠিচার্জ কইরা। কিন্তু ওই ঘটনাটা প্রথম আলো কিভাবে লিখলো যারা ওইখানে জিয়াফত করতে গেছিল তারাই বিশৃঙ্খলা করেছে তাই না। বিশৃঙ্খলা কে করলো? যারা জিয়াফত করতে গেছিল, যারা মাইর খেলো, তারাই নাকি বিশৃঙ্খলা করছিল। স্পষ্ট ভিডিও ফুটেজ আছে, আমি দেখাইছি, আজ আর দেখাইলাম না। দেখেছেন তো, আলো নিভাই দিয়ে খুব শান্ত, বিনা উস্কানিতে যে জমায়েত তার উপরে লাঠিচার্জ শুরু করলো বিনা কারণে। ওইখানে আলো নিভাইছে পুলিশ, কখনো ওখানে আলো নিভানো হয় না। তার মানে পুলিশ জানতো, প্রস্তুতি নিছে
যে তা মারবে, তারপরে বিনা উস্কানিতে ঝাঁপায় পড়ছে। শুধু যে ঝাঁপায় পড়ছে তাই না, একজন অ্যাক্টিভিস্টকে ধইরা প্রথম আলো অফিসের মধ্যে ধরে নিয়ে গেছে, ওইখানে বিভৎসভাবে নির্যাতন করছে। প্রথম আলো নিউজে ওইগুলো আছে যে আলো নিভাই দেওয়া হয়েছিল, বিনা উস্কানিতে মারপিট করা হয়েছে, একজনকে প্রথম আলোর অফিসে নিয়ে যায় মারপিট করা হয়েছে, আছে নাই? তার মানে প্রথম আলো ঘটনার একটা দৃষ্টিকোণ থেকে, তাদের দৃষ্টিকোণ থেকে সংবাদ হিসেবে উপস্থাপন করছে। প্রথম আলোর উল্টা পাশের অংশ যারা, মানে আমরা, তাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিছে। সত্যটা কি? আমরা যেটা বলছি সেটা, নাকি প্রথম আলো যেটা বলছে সেটা? সম্ভবত এই ঘটনার আরো অনেক দৃষ্টিকোণ আছে, কারণ আমরা দুইটা পক্ষ, প্রথম আলো এবং আমরা। প্রথম আলো একটা পক্ষ, আমরা আর একটা পক্ষ। তাহলে একটা তৃতীয় নিরপেক্ষ বা অন্য আর একটা পক্ষ, আরো 3-4টা পক্ষ থাকতে পারে। সবগুলো দৃষ্টিকোণ কি একটা সংবাদ মাধ্যম প্রকাশ করে? করে না। সে করে তার জন্য যেটা সবচেয়ে সুবিধাজনক সেটা প্রকাশ করে। মিডিয়া যা প্রকাশ করে সেটা ঘটনার প্রতিক্রিয়া প্রকাশ করে, ঘটনা না। আসল ঘটনাকে সে পুনর্নির্মাণ করে, বানায়। সে পুনর্নির্মিত ঘটনাকে একটা ঘটনা হিসাবে প্রচার করে, এবং এই ঘটনার বাইরে যেগুলো, সেগুলো হয়ে যায় গুজব। আমি একটা এক্সাম্পল দিই। মানবতা বিরোধী অপরাধের আদালতে সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা হয়েছিল। দুনিয়ার সব সাক্ষ্য আইনকে বুড়া আঙুল দেখায় সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা হয়েছিল। আমরা বলছিলাম এইটা হইতে পারে না, এটা অন্যায়, এটা অপরাধ। এইভাবে সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা যায় না। সংবাদপত্রে যদি সত্য কথাই লেখা থাকে, তাহলে তাকে সাক্ষ্য হিসেবে ধরতে অসুবিধা কোথায়? অসুবিধা এখানেই, সংবাদপত্রের সত্য কথা লেখা থাকে না, লেখা থাকে একটা দৃষ্টিকোণ। আসলে ক্ষমতা সংবাদ তৈরি করে, ঘটনাকে পুনর্নির্মাণ করে, তার বয়ানের বাইরে সে যেটা বলতে চায় সেটার বাইরে যেটা, সেটাকে সে গুজব বলে উড়ায় দেয়। সে নিজের বয়ানকে সত্য বলে দাবি করে, আর বয়ানের বাইরে যেটা সেটা হইতেছে গুজব। এবার বুঝছেন তো? আমারও তো বলে গুজববাজ। আমি তো পত্রিকার নিউজ টিউজ রেফারেন্স দেখাই, তারপরেও আমি নাকি গুজব ছড়াই। তার মানে গুজব হইতেছে তার বয়ানের বাইরে যেটা, তার বিশ্বাসের বাইরে যেটা, সেটাই গুজব। আমি একটা এক্সাম্পল দিই। ধরেন র‍্যাব কইতেছে যে হেলিকপ্টার থেকে গুলি করা হয় নাই, কিন্তু আমরা জানি, আমরা বিশ্বাস করি হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। তার মানে বুঝছেন তো, আমরা যেটা মনে করতেছি এটা বিশ্বাসযোগ্য। তার মানে সে ঘটনাকে গুজব বলবে এবং বানানো জিনিসকে ঘটনা হিসেবে রটনা করবে। বুঝছেন? এই যে মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার, যা যা আছে, এই সমস্ত ফর্মাল মিডিয়ার এইটার পারপাস বা উদ্দেশ্য একটাই, সত্য বা মিছা বা গুজব নাম দিয়ে এই কাজটাই করে। ইলিয়াস যা করে সেটা কি গুজব? ইলিয়াস তার যে ভিডিওগুলা করে, এই ভিডিও কোন ক্যাটাগরির ভিডিও বলেন তো? যারা ইলিয়াসের সমালোচনা করে তারা কি কখনো দেখছে? ইলিয়াস করে এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি। এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি শিরোনাম ব্যবহার করা হয় যখন কোনো ডকুমেন্টারি একটা বিষয় অনুসন্ধান করে এবং প্রমাণ সংগ্রহের পাশাপাশি সম্ভাব্য ধারণা বা অনুমান তুলে ধরে। তার মানে ভিডিওতে সত্য এবং প্রমাণের পাশাপাশি সে অনুমানও তুলে ধরে। তাহলে সমালোচনা কেন? কেন বলা হয় ইলিয়াস গুজব ছড়ায়, সত্যের সাথে মিথ্যা মেশায়? কারণ ইলিয়াস ক্ষমতার বানানো ঘটনাকে পুরা ঘটনা বলে, সত্য ঘটনা বলে মানতে নারাজ। যেই ঘটনা ঘটছে তার ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন বয়ান কইরা সে বলতে চায় ক্ষমতা যেটা বলতে চায় না, ক্ষমতা যেটা বলতে চায় তার চাইতে ভিন্ন বয়ান ইলিয়াস দেয়। বিলিভেবল বয়ান, বিশ্বাসযোগ্য বয়ান ইলিয়াস দেয়। আজকে যারা ক্ষমতায় তাদের বলি আমাদের সাপোর্ট আছে, তার মানে কিন্তু সেটা নিরঙ্কুশ না। কোন সরকারের এই নিরঙ্কুশ সাপোর্ট জনগণ দেয় না, দেওয়া উচিত না। 47-এর অর্জন কার জন্য নষ্ট হয়েছিল? ক্ষমতাসীনদের জন্য, মুসলিম লীগের জন্য। 71-এর অর্জন কার জন্য নষ্ট হয়েছে? আওয়ামী লীগের জন্য হয়েছে।